প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপির রাজনীতি দেশের মানুষের জন্য, সেই উদ্দেশ্যেই বাজেটে নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর কর কমানো হয়েছে। কক্সবাজারের পিএমখাল ইউনিয়নে পাতলিখাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি কথা বলেন। বাজেটের বিরোধিতা করায় বিরোধী দলের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। বলেন, দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়, তাদের উদ্দেশ্য দেশের মধ্যে অস্থিতিশীলতা ও অশান্তি তৈরি করা। মাহবুব সৈকত জানাচ্ছেন বাকিটুকু। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল 9:15টায় রওনা করে 9:50 বর্ষার অঝোর ধারার মধ্যে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীর বহনকারী বিমান। বৃষ্টি স্নাত সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সহধর্মিণী ডাক্তার জোবায়েদা রহমানকে বিমানবন্দরে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সহ মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা। পরে বিমানবন্দর থেকে সরাসরি কক্সবাজার সদরের পিএমখালী এলাকায় পৌঁছান সফর সঙ্গী সহ প্রধানমন্ত্রী। এরপর ৪৭ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা পাতলিখাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তারই জ্যেষ্ঠ পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে অস্থায়ী মঞ্চে সমবেত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। ইনশাল্লাহ আগামী ৫ বছর আমরা সারা বাংলাদেশে আমাদের লক্ষ্য হচ্ছে ২০,০০০ কিলোমিটার খাল আমরা খনন করব। ফ্যামিলি কার্ডের পাশাপাশি জুলাই মাস থেকে কৃষক কার্ডের সুবিধাও চালু করার কথা জানান সরকার প্রধান। ওষুধ বলুন, সার বলুন কেনার জন্য প্রতি বছর এককালীন আমরা তাদেরকে ২৫০০ টাকার একটি সুবিধা দিতে চাই। বাংলাদেশের প্রতিটি উপজেলায় ৮ থেকে প্রায় ১০,০০০ কৃষক ভাইদের কাছে আমরা এই কৃষক কার্ডের সুবিধা পৌঁছে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। সর্বস্তরে শিক্ষা এবং চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকারের নেওয়া পদক্ষেপও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বর্তমান সরকার মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করার ঘোষণা দিয়েছে এবং শুধু তাই নয়, একই সাথে আমরা যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা উপবৃত্তিও দিব। প্রত্যেক উপজেলা ৮ থেকে ১০,০০০ মায়ের হাতে আমরা এই ফ্যামিলি কার্ডের সুবিধা তুলে দিব। আমরা এই দেশের মানুষের চিকিৎসার ব্যবস্থা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। দেশের মানুষকে ভালো রাখতে বাজেটের নিত্য পণ্যের উপর থেকে ট্যাক্স প্রত্যাহার করার কথাও তুলে ধরেন তিনি। চাল, ডাল, তেল, নুন সব প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে তার উপরে যে সকল ট্যাক্স ছিল, বর্তমান সরকার এই 2 দিন আগের বাজেটে ৬০টি পণ্যের উপর থেকে ট্যাক্স তুলে নিয়েছে, যাতে করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম না বাড়ে। অশান্তি তৈরি করতেই বাজেট নিয়ে বিরোধী দল বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির চেয়ারম্যান। যেই বাজেটে ট্যাক্স কমানো হয় সেই বাজেটও বিরোধী দল মানে না। মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয় সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাহলে এবার বিরোধী দলের উদ্দেশ্য বুঝতে পেরেছেন, লক্ষ্য বুঝতে পেরেছেন। তাদের লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়, তাদের উদ্দেশ্য একটাই, তাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীলতা, অশান্তি তৈরি করা। বিএনপির রাজনীতি দেশের মানুষের জন্য, তাই জনগণই জাতীয়তাবাদী দলের মূল শক্তি বলেও জানান তারেক রহমান। বিএনপির রাজনীতি হচ্ছে মানুষের জন্য রাজনীতি। এর আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। কৃষকল্লা কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, তারপরে ইমাম মুয়াজ্জিমাল্লাহ কার্ড, হনকিয়ার মাধ্যমে ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে সেবা ঢুকিব। খাল খননের উদ্বোধন করে সফর সঙ্গীদের নিয়ে প্রধানমন্ত্রী ডুলহাজারা সাফারি পার্কে যান এবং সেখানে গাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। মাহবুব সৈকত, মাই টিভি, কক্সবাজার। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৫ বছরের দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ঢাকার ধামরাইয়ে চারা রোপণ ও বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। দুপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ঢাকা ২০ আসনের সংসদ সদস্য মোহাম্মদ তমিজ উদ্দিন ধামরাই উপজেলা পরিষদ চত্বরে একটি বনজ ও পৌরসভার একটি ফলজ গাছের চারা রোপণ করে এই সবুজায়ন প্রকল্পের উদ্বোধন করেন। এই সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মামুন, উপজেলা সহকারী কমিশনার ভূমি রিদওয়ান আহমেদ রাফি, উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল হাসান সহ থানা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের অংশ হিসেবে কুষ্টিয়ার কুমারখালীতে কৃষি প্রণোদনা ২০২৬-এর আওতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সবুজ বাংলাদেশ গড়ি, জলবায়ু পরিবর্তন রোধ করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা রাইসুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাউসার আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, সঞ্জয় সান্নাজাল, শচীন্দ্রনাথ বিশ্বাস, দেবাশিস বিশ্বাস, আলমগীর হোসেন, মোসাম্মদ, শামিমা খানম সহ অনেকে উপস্থিত ছিলেন। কোটালীপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের মহৎ উদ্যোগে গৃহীত পঞ্চবার্ষিক 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শুভ উদ্বোধন করা হলো। দুপুরে উপজেলা প্রশাসন ও কোটালীপাড়া পৌরসভার যৌথ আয়োজনে উপজেলা চত্বরে গাছের চারা রোপণের মাধ্যমে বর্ণাঢ্য এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার শাগুপ্তা হক, কোটালীপাড়া উপজেলা বিএনপি সভাপতি এস.এম. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাবনার ঈশ্বরদীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সকালে বাস টার্মিনাল এলাকা থেকে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে পৌর শহর সহ উপজেলার বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে নেতাকর্মীরা গাছের চারা রোপণ করেন। পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন জুয়েলের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দেন পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল ইসলাম ফুল জুয়েল। এদিকে দেশব্যাপী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কক্সবাজারে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এই মেগা প্রজেক্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন। তারই ধারাবাহিকতায় খুলনায় 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 11:30 মহানগরীর শহীদ হাদিস পার্কে এই কর্মসূচির শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দুপুর ঘাটাইল উপজেলা পরিষদ চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমাদুল হাসান। এই সময় পৌরসভার উপজেলার প্রতিটি ইউনিয়নে বিভিন্ন স্থানে মোট 1 লক্ষ বৃক্ষরোপণ করা হবে। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জায়েদ হোসাইন, ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ সাব্বির হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বাহুদ্দিন সারওয়ার রেজভি, মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে পৌর শহরের ডিসি পার্ক এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। এছাড়াও প্রতিনিধি ইউনিয়নে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন, উপজেলা নির্বাহী অফিসার নির্বাচন অফিসার খায়রুল ইসলাম, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা তাসলিমা খাতুন সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সারা দেশে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোহাম্মদ তারেক রহমান। এই উদ্বোধনের অংশ হিসেবে নওগাঁয় বৃক্ষরোপণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ চত্বরে নওগাঁ জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম ধোলো। এই সময় নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, নওগাঁ অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুল হক, জান্নাতারা তিথি, নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার শাহিন মাহমুদ সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে রাঙ্গাবালী উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজন উপজেলা পরিষদ চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নিরুপম মজুমদার, রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ জসিমউদ্দিন, উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ আব্দুর রহমান ফরাজি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার নিরুপম মজুমদার জানান, রাঙ্গাবালী উপজেলায় গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যান্য প্রসঙ্গ, ব্রাহ্মণবাড়িয়ার কসবায়
হজ যাত্রীর হারিয়ে যাওয়া লাগেজকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 50 জন আহত হয়েছে। উপজেলা শহরের কদমতলী মোড় এলাকায় শাহপুর ও আড়াইবাড়ি গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, চলতি বছর শাহপুর গ্রামের এক বৃদ্ধা হজ করতে সৌদি আরবে যান। সেখানে তার একটি লাগেজ হারিয়ে আসেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় হজযাত্রী কসবা হজ কাফেলায় গেলে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে শনিবার উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সময় দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় আঞ্চলিক সড়কের যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ আসলে 3 ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে মারধর ও হেনস্থার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় চট্টগ্রামের খুলশী থানার এক উপপরিদর্শক সহ 3 পুলিশ সদস্যকে সাময়িক প্রত্যাহার করা হয়েছে। সকালে ক্রিকেটার নাঈমের ভাই বাদী হয়ে মামলা করেন। এতে খুলশী থানার এসআই শফিকুল ইসলাম, কনস্টেবল রাসেল ও পুলিশ সোর্স সোহেলকে আসামি করা হয়। মামলায় মারধর ও অপহরণ চেষ্টার অভিযোগ আনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান। শুক্রবার রাতে প্রিমিয়ার লিগ খেলে ঢাকা থেকে নিজ শহর চট্টগ্রাম বিমানবন্দর থেকে সিএনজি চালিত অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন নাঈম হাসান। যাত্রাপথে গাড়ি থেকে নামিয়ে জোরপূর্বক পুলিশের গাড়িতে ওঠানো ও মারধরের ওই ঘটনা ঘটে বলে জানান। রাত 11:30টার দিকে চট্টগ্রাম নগরীর লালখান বাজারের ফ্লাইওভারের মুখে এই ঘটনা ঘটে। টানা ভারী বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে উত্তাল হয়ে উঠেছে শেরপুরের নদ নদী। কয়েকটি নদীর পানি বিপদসীমার কাছাকাছি, আর চেল্লাখালী নদী ইতোমধ্যেই বিপদসীমা ছাড়িয়ে প্রবাহিত হচ্ছে। পাহাড়ি ঢলের পানি প্রবল বেগে প্রবাহিত হচ্ছে মহারশী, সোমেশ্বরী, ভোগাই ও চেল্লাখালী নদী দিয়ে। একই সঙ্গে বৃদ্ধি পেয়েছে ব্রহ্মপুত্র নদের পানিও। ভেসে গেছে অনেক পুকুর। নিচু অঞ্চলে বৃদ্ধি পাচ্ছে পানি। বেশ কিছু বাড়ি ঘরে তলিয়ে গেছে। শহর রক্ষা বাঁধ বা ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের দাবি জানিয়েছেন স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী ঝিনাইগাতির মহারশী ও সোমেশ্বরী নদীর পানি বিপদসীমা অতিক্রমের দ্বার প্রান্তে রয়েছে। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি নালিতাবাড়ির চেল্লাখালী নদীতে। বাতকুচি পয়েন্টে নদীটির পানি বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যদিও ভোগাই নদীর পানি এখনও বিপদসীমার নিচে রয়েছে। মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশীয় প্রজাতির মাছ টিকিয়ে রাখতে এবং সারা দেশে মাছের চাহিদা পূরণের লক্ষ্য নিয়ে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে একদিকে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, তেমনি মাছের চাহিদা পূরণে সহায়ক হবে। আজ টাঙ্গাইল সদর উপজেলার গাড়াইল বিলে মাছের পুনর্বমুক্ত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এই সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মিয়া, জেলা বিএনপি সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ আসগর আলী। বাংলাদেশের ঐতিহ্য হচ্ছে, বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য হচ্ছে মাছ। বাংলাদেশের মানুষ মাছকেই সবচেয়ে প্রাধান্য দেয়। সেই জন্য এই মাছ, দেশীয় যে মাছ, দেশীয় জাতের মাছ, সেইগুলিকে টিকে রাখার জন্য, এর উৎপাদন বাড়ানোর জন্য মৎস্য মন্ত্রণালয়ের অধীনে মৎস্য অধিদপ্তর রয়েছে আমাদের। সেই অধিদপ্তরের পক্ষ থেকে সারা বাংলাদেশের জলাশয়গুলিতে, পুকুরগুলিতে, সরকারের যেই আওতাধীন পুকুরগুলি আছে এবং পাবলিক যে পুকুরগুলি আছে, সেইগুলিতে আমরা এই মৎস্য পোনা ছেড়ে থাকি। বিএনপি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর 3 আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু বলেছেন, বিএনপি সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বরং তা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাছে উন্নয়নের প্রমাণ উপস্থাপন করে। শরীয়তপুর জেলার গোসাইর হাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের সাইক্ষা গ্রামের জয়ন্তী নদীর তীর রক্ষা বাঁধ সংরক্ষণে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেন। এ সময় এমপি অপু উপজেলা নদী ভাঙন কবলিত দুটি গুরুত্বপূর্ণ স্থানে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তারা অলরেডি এই ব্যাপারে ডিপিপি রেডি করার জন্য অলরেডি অফিসকে নির্দেশ দিয়েছেন এবং ডিপিপির কাজ অনেক দূর আগে গেছে। ইনশাআল্লাহ আপনারা দেখবেন, আমরা প্রতিশ্রুতির জন্য তো আর বিএনপি প্রতিশ্রুতি দিয়ে উন্নয়ন করে না, বাস্তবায়ন করে তারপরে এটা মানুষকে বলে। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে 12 জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশিনের চেষ্টার ঘটনায় বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকাল 9:30টার দিকে বাংলাদেশ সীমান্তের 150 3S সাব পিলার সংলগ্ন এলাকায়
বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় 20 মিনিট ব্যাপী বৈঠকে বিজিবির প্রতিনিধিত্ব করেন 47 বিজিবির সহকারী পরিচালক নুরুল হুদা এবং বিএসএফের পক্ষে প্রতিনিধিত্ব করেন রানীনগর ক্যাম্পের এপি সুনীল কুমার যাদব। বিজিবি 47 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, যথাযথ কূটনৈতিক ও সীমান্ত ব্যবস্থাপনা প্রক্রিয়া অনুসরণ ছাড়া কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। একই সঙ্গে সীমান্তের নজরদারি ও টহল জোরদার করেছে বিজিবি। অবৈধ পুশিনের ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে 15 জনকে বাংলাদেশকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। শুক্রবার গভীর রাতে নদীপথে 2 পুরুষ, 8 নারী ও 5 শিশুকে সীমান্তে আনা হলেও বিজিবির তাৎক্ষণিক ও কঠোর অবস্থানের কারণে চেষ্টা ব্যর্থ হয়। পরে রাত 2:40 দিকে বিএসএফ 15 জনকে ভারতের অভ্যন্তরে ফিরে নিয়ে যায়। বিজিবি জানিয়েছে, সীমান্ত অবৈধ অনুপ্রবেশ ও পুশিন ঠেকাতে নজরদারি জোরদার করা হয়েছে। অবৈধ পুশিন প্রতিরোধে চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে। এই বিষয়ে আরও জানতে সংযুক্ত হচ্ছি প্রতিনিধি জামাল হোসেন খোকনের সাথে। ইন্ডিয়ান যে পুশিং ঠেকানোর জন্য বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় যে বিজিবি ক্যাম্প বিডিআর ক্যাম্প আছে, বিডিআর ক্যাম্পের বিজিবি সদস্যরা অন্যান্য জায়গার মতো এখানেও টহলরত আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি এখন বর্তমানে যে জায়গায় অবস্থান করছি এটা হচ্ছে বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলা, এটা সীমান্তবর্তী জেলা। এবং আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন, আমার পাশে এই জায়গাটা দৌলতগঞ্জ প্রস্তাবিত স্থলবন্দর, এই পাশে চ্যাংখালি, ওই পাশে হচ্ছে আপনার বহরমপুর। তো ওই আপনারা দেখতে পাচ্ছেন যে বিজিবির সদস্যরা এবং ঠিক পাশে ইন্ডিয়ার থেকে যারা আছে, ইন্ডিয়ার ওই পাশ থেকে যেন অবৈধভাবে পুশিং করে বাংলাদেশে নাগরিকদের পাঠানো না হয় সেই ঠেকানোর জন্য বাংলাদেশের অন্যান্য জায়গার মতো 58 ব্যাটালিয়নের যারা সদস্য আছেন, 58 ব্যাটালিয়নের পরিচালকের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন কোনোভাবেই ইন্ডিয়া থেকে অবৈধভাবে কোনো নাগরিককে বাংলাদেশে পাঠানো যাবে না। যদি পাঠানোর চেষ্টা করে তাদের সদস্যরা কঠোরভাবে এখানে প্রতিহত করার জন্য অবস্থান নিয়েছে। আপনারা এখন যে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো এটা একদম বর্ডারের পাশাপাশি একদম জিরো নোম্যান্স ল্যান্ড। আমার এখান থেকে 100 গজ দূরে নোম্যান্স ল্যান্ডের এখানে এবং সমস্ত জায়গায় এই 58 ব্যাটালিয়নের যে সমস্ত ক্যাম্পগুলো আছে, সমস্ত নিমতলা ক্যাম্প, মাধবখালী ক্যাম্প এবং এই আশেপাশে যে ক্যাম্পগুলো, প্রত্যেকটা ক্যাম্পে আমরা যোগাযোগ করেছি, প্রতিটা ক্যাম্পে আমরা গিয়েছি। আমরা যেটা দেখতে পেয়েছি এখানে বিজিবির সদস্য যারা আছেন তারা ইন্ডিয়ান বিএসএফের যেই পুশ ইন করার জন্য যেই তৎপরতা তারা সৃষ্টি করেছে, সেই তৎপরতা ঠেকানোর জন্য বাংলাদেশে যারা বিজিবির সদস্য আছে তারা সব সময় অ্যালার্ট আছে। এবং আমার কাছে এই মুহূর্তে এই পুশিং ঠেকানোর জন্য যেই তৎপরতা আছে, এই চুয়াডাঙ্গা জেলার জীবননগরের সর্বশেষ তথ্য ছিল এটা। জামাল হোসেন খোকন জানাচ্ছিলেন চুয়াডাঙ্গার জীবননগরের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। আবারও সেই একই জায়গার প্রসঙ্গ, চুয়াডাঙ্গার জীবননগরে ভারতীয় সীমান্তে কথিত পুশিন প্রতিরোধ এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জীবননগর উপজেলা শাখা। উপজেলার পিচ মোড়ে আয়োজিত সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও দলের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আমির মাওলানা মোহাম্মদ সাজিদুর রহমান। এ সময় বক্তারা দেশের স্বার্থ রক্ষায় রাজনৈতিক বিভেদ ভুলে জাতীয় ঐক্য গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। ভারতীয় পুশিনের নামে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটানোর অপচেষ্টা ও দেশের সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও 11 দলীয় জোট। শুক্রবার সমাবেশে জেলা জামায়াতের আমির আলী আজম মোহাম্মদ আবু বকর এমপি, নায়েবে আমির আব্দুল আলিম, সেক্রেটারি আব্দুল আউয়াল সহ উপজেলা নেতৃবৃন্দ সহ 11 দলীয় জোটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ভারত সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশিং করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে অভিযোগ করে বক্তারা বাংলাদেশকে ঘিরে যে কোনো অপতৎপরতা ষড়যন্ত্র প্রতিহত করতে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান। চাঁদপুর 2 আসনের সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি কঠোরভাবে দমন করা হবে। এই বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স। চাঁদপুরের মতলব দক্ষিণে মতলব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণকালে এসব কথা বলেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার KM ইশপাম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক বাদল সহ অনেকে। যশোরের
মনিরামপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মাহিম নামে এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার ৮ মাইল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মাহিম মোটরসাইকেল যোগে মনিরামপুর থেকে কুয়াদা বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ৮ মাইল এলাকায় পৌঁছলে তার চালানো মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পিলার ও গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। দুর্ঘটনায় আঘাত এতটাই গুরুতর ছিল যে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে মনিরামপুর থানার এসআই নাজমুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সড়কে সৃষ্ট যানজট নিরসন করেন। পরে নিহতের মরদেহ উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে কন্দাল ফসল গবেষণা জোরদার করণ প্রকল্প কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সেমিনার কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কাদিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ রফিকুল আই মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান। এই সময় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ খুরশেদ আলম, উপপ্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন খান। গাজীপুর মহানগরীর দিঘিরচালা এলাকার মালিকের বাড়ি সংলগ্ন মেট্রিক স্টাইল পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকালে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের 5টি ইউনিট কাজ করে। গাজীপুর ভোগড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার আইজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ভোগড়া বাইপাস ফায়ার সার্ভিস স্টেশন থেকে 5টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ করে কারখানার 6ষ্ঠ তলা থেকে ধোঁয়া আগুনের শিখা দেখা দেয়। অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। পরে শ্রমিক ও স্থানীয় লোকজন প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন, তবে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। বগুড়ার গ্রামীণ সড়ক হাটবাজার মসজিদ মন্দিরের স্থাপন করা সোলার স্ট্রিট লাইটগুলো দীর্ঘদিন ধরে অকেজো। স্থানীয়রা বলছেন, নিম্নমানের উপকরণ দিয়ে স্ট্রিট লাইটগুলো স্থাপন করায় 2000 সোলার লাইটের প্রায় সবকটি অচল। এতে করে গ্রামীণ জনপদের মানুষ এই লাইটগুলোর সুবিধা থেকে বঞ্চিত। লাইটগুলো মেরামতের জন্য উদ্যোগ নেওয়া হবে বলে জানালেন জেলা প্রশাসক। বগুড়া থেকে লতিফুল করিমের তথ্য চিত্রে বিস্তারিত তুলে ধরছেন জুবাইর রহমান। বগুড়া জেলা বিভিন্ন পৌরসভা ও উপজেলার গ্রামীণ মেঠোপথ, বাজার ও ধর্মীয় উপাসনালয়ে সরকারের বিভিন্ন প্রকল্পের আওতায় 2000 সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়। লাইটগুলোতে প্রথম দিকে আলো জ্বললেও বর্তমানে সোলারের ব্যাটারি ও প্যানেল নষ্ট হয়ে যাওয়ায় উপকার পাচ্ছেন না নগরবাসী। এই লাইটগুলো দেওয়া হয়েছে রাত্রিতে জনগণের চলাফেরার জন্য, কিন্তু এই লাইটগুলো অত্যন্ত নিম্নমানের। সেই সোলার প্যানেল এই আলো থেকে আমরা সব বঞ্চিত, এলাকাবাসী বঞ্চিত। দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। সোলার প্যানেলগুলো যখন লাগানো হয়েছিল আমরা অল্প সীমিত কিছুদিন আলো পাইছি, তারপরে তেনারা আলো পাচ্ছি না। আমরা সরকারের কাছে দাবি জানাই বা সবাই মিলে বাজারের পক্ষ থেকে যেন ভালো মানের লাইট এখানে দেওয়া হয়। জেলা প্রশাসক জানালেন, তার দপ্তরের অধীনে স্থাপন করা অকেজো সোলার লাইট সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যেগুলি উপজেলা পরিষদের মাধ্যমে হয়েছে অথবা আমাদের দপ্তরের মাধ্যমে হয়েছে, আমাদের উপজেলা পরিষদ বা উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমে যেগুলো বাস্তবায়ন হয়েছে, সেগুলো যেন ওনারা তদারক করে ওটা যথাযথভাবে মেনটেন করেন এবং মেরামতের প্রয়োজন হলে সেটা যেন মেরামত করেন। যথাযথ রক্ষণাবেক্ষণের মাধ্যমে এসব লাইট কার্যকর অবস্থায় ফিরিয়ে আনার দাবি নাগরিকদের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের অর্জুন খাল থেকে নিখোঁজ কিশোর রাফিনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, প্রায় 10 দিন আগে রাফিন নিখোঁজ হওয়ার পর অপহরণকারীরা ফোন করে 12 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। নিহতের দাদি জানান, মুক্তিপণের টাকা না পেয়ে অপহরণকারীরা রাফিনকে হত্যা করেছে বলে তাদের সন্দেহ। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার অর্জুন খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। নওগাঁয় ব্যবসায়ী শফিকুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই সময় নিহত শফিকুলের ব্যবহৃত 2টি মোবাইল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আজ শনিবার দুপুরে সদর থানার সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। পুলিশ সুপার জানান, গতকাল সদর উপজেলার 12 মাসি বিলের কচুরিপানা নিচ থেকে শফিকুলের লাশ উদ্ধার করা হয়। তথ্য প্রযুক্তি ব্যবহার করে হত্যাকাণ্ডের সাথে জড়িত জয়নুলকে শহরের একটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে মান্দা উপজেলা থেকে আশরাফুলকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে চুয়াডাঙ্গার জীবননগরে বাড়ির পাশে পুকুরে পড়ে পানিতে ডুবে হাফসা খাতুন নামে 2 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার সীমান্ত ইউনিয়নের ধান্যখোলা গ্রামে মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হাফসা ধান্যখোলা গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে। পরিবারের দাবি, বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে গিয়ে সবার অজান্তে পানিতে পড়ে যায় সে। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে ভাসতে দেখা যায় শিশুটিকে। উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জীবননগর থানার ওসি সুলাইমান শেখ জানান, ঘটনাস্থলে গিয়ে সুরত হাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার করতোয়া নদী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের কাটাখালী বালুয়া ব্রিজের নিচে করতোয়া নদীতে স্থানীয়রা একটি মরদেহ ভেসে আসতে দেখে পুলিশকে খবর দেয়। প্রত্যক্ষদর্শীদের ধারণা, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স প্রায় 50 বছর, তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার মীর কায়েস বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও সাবেক কুমিল্লা জেলা পশ্চিম সভাপতি জিসান আহমেদ প্রধান নিখোঁজের 23 ঘণ্টা পর কুমিল্লার লাকসাম থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। জানা যায়, গতরাতে দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায় শেষে তিনি নিখোঁজ হন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর তাকে লাকসাম এলাকায় উদ্ধার করা হয়। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল সদৃশ্য বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্র জানায়, বিকট শব্দ শোনার পর নেতাকর্মীরা কার্যালয়ে গিয়ে ভেতরে আগুন জ্বলতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তা আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনার প্রতিবাদে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন এবং দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। খবর পেয়ে কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জুয়েল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনকে ঘিরে জেলা ব্যবসায়ী মহলে বিরাজ করছে উৎসবের আমেজ। শনিবার সকাল 9টা থেকে চেম্বার ভবনে শুরু হয়েছে ভোট গ্রহণ, যা চলে বিকেল 4টা পর্যন্ত। এবারে নির্বাচনে 18টি পদের মধ্যে 2টি সহ সভাপতি ও 15টি পরিচালক পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। কেবল সভাপতি পদে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশিষ্ট ব্যবসায়ী মুকসেদপুর রহমান এবং তরুণ ব্যবসায়ী সমাজসেবক সেলিম সবুজ। ভোট গ্রহণ শুরুর পরপরই 2 প্রার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রফিকুল ইসলাম জানিয়েছেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে এবং নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এবারে নির্বাচনে মোট ভোটার সংখ্যা 576 জন। অত্যন্ত সুষ্ঠুভাবে সকাল থেকে আমাদের ভোট গ্রহণ চলতেছে। ইনশাল্লাহ শেষ পর্যন্ত এই পরিবেশটাই থাকবে আশা করতেছি। ব্যবসায়ী ভোটারদের তো সুন্দরভাবে ভোট দিতে পারতেছে। এরকম ভোট যদি প্রতি 2 বছর পর পর হয়, এইটাই ব্যবসায়ীদের আশা আকাঙ্ক্ষা। বরিশালে গরুনদীতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির এআই ফ্যাক্ট চেকিং বিষয়ক 3 দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির আয়োজনে সকালে গরুনদী উপজেলায় কর্মরত সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণের সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুণের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মেহেদি হাসান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের নিউজ কনসালটেন্ট ও তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মিডিয়া কোঅর্ডিনেটর খন্দকার কাউসার হোসেন, পিআইবির প্রশিক্ষক আরিফুল ইসলাম আরমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে আলোচনা সভা ও অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর পটুয়াখালী জেলা শাখা। অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ডক্টর এবিএম সাইফুল ইসলাম। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ জমির উদ্দিন, অধ্যাপক মোহাম্মদ মোদাসের বিল্লাহ এবং অধ্যাপক মোহাম্মদ জালাল উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টুটন। জামালপুরে অভিযান চালিয়ে 42 কেজি গাঁজা সহ 2 নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে জামালপুর সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, ভোরে জামালপুর শহরের মিধাপাড়া এলাকার এক ভাড়া বাসায় অভিযান পরিচালনা করা হয়। এই সময় ভাড়াটিয়া খোদেজা বেগমের কক্ষ থেকে 3টি ট্রাভেল ব্যাগ ও 2টি বস্তা থেকে পলিথিনে মোড়ানো 42 কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত খোদেজা বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের দয়াময় মোড় থেকে বুলবুলি নামে আরও এক নারীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বুলবুলি উদ্ধারকৃত এই গাঁজা ক্রয়ের উদ্দেশ্য ঘটনাস্থলে এসেছিল বলে স্বীকার করে। ক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে এসেছিল বলে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য 8,40,000 টাকা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আমরা এই যে আপনাদের সম্মুখে থাকা 42 কেজি গাঁজা আমরা উদ্ধার করি
এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওনার কাছ থেকে যিনি গাঁজা নিতে আসছেন, ওনার বাড়ি হচ্ছে মেলান্দহ, ওনার নাম বুলবুলি, ওনার স্বীকারোক্তিতে ওনার কাছে গাঁজা নিতে আসে। আমরা দয়াময় এলাকা থেকে তাকে আমরা হেফাজতে নিয়েছি। তাদের উভয়ের বিরুদ্ধে আমরা আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করব। এখানে উল্লেখ্য যে প্রথম যিনি খোদেজা বেগম, উনি পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে শেরপুর থানায় মাদকের মামলা রয়েছে। মেধা, বিজ্ঞান, উদ্যোগ, উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানে মানিকগঞ্জে শিক্ষার্থী শিক্ষকদের অংশগ্রহণে জাতীয় বিজ্ঞান উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার এডুকেশনাল এজিলেন্স সাপোর্ট স্কিম এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ আয়োজনে শহরের খান বাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়ে এই বিজ্ঞান উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা তাদের বিজ্ঞান ভিত্তিক প্রকল্প, স্টার্ট আপ ধারণা, উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী করেন। নাটোর সিংড়ায় বন বিভাগের সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বৃক্ষরোপণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ রিফাত, উপজেলা বিএনপি সদস্য সচিব শরফুল ইসলাম বুলবুল, ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক শারকাত হোসেন শারকা সহ আরও অনেকে। গাজীপুরের কালিয়াকৈরে অনুষ্ঠিত হয়েছে 1994 সালের এসএসসি ব্যাচের প্রায় 1000 বন্ধুর মিলন মেলা। শুক্রবার দিনব্যাপী উপজেলার জামালপুর চৌরাস্তা এলাকায় একটি রিসোর্টে দেশের বিভিন্ন জেলা থেকে আসা বন্ধুরা দীর্ঘদিন পর একত্রিত হয় স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন বিনোদনমূলক আয়োজনে অংশ নেন। দিনব্যাপী অনুষ্ঠান শেষে বিকেলে আয়োজন করা ঐতিহ্যবাহী আম কাঁঠাল মুড়ি উৎসব। এতে অংশগ্রহণকারীদের মধ্যে তৈরি হয় বাড়তি উৎসবের আমেজ। এসব উপস্থিত ছিলেন গাজীপুর 1 আসন সংসদ সদস্য সহধর্মিনী আজমিরি রহমান মুন্নি। ফিফা বিশ্বকাপ 2026 উপলক্ষে দিনাজপুরে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রেড ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় শুধু তরুণরাই নয়, শিশু কিশোর, নারী সহ বিভিন্ন বয়সে আর্জেন্টিনা সমর্থকরা অংশ নেন। আর্জেন্টিনা জার্সি পরিহিত সমর্থকদের উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে। অর্ধশতাধিক মোটরসাইকেল এবং নীল সাদা পতাকা, ব্যানার ও ফেস্টুনে সজ্জিত যানবাহনের বহর শহর জুড়ে ফুটবল উন্মাদনার আবহ সৃষ্টি করে।